ইসরায়েলের লক্ষ্য হচ্ছে শুধু গাজা না, শুধু ওয়েস্ট ব্যাংক না, পশ্চিম তীর না, তার লক্ষ্য হচ্ছে একটা বড় আকারের একটা রাষ্ট্র তৈরি করা, যেখানে ইউফ্রেটিস নদী পর্যন্ত যাবে, ওদিকে জর্ডান নদী পর্যন্ত যাবে। খুব রিসেন্টলি ইসরায়েলের দুটো বিমান F-35, যেটা স্টেলথ বিমান, সেটা মানে রাডারে ধরা পড়ে না, সেই রকম দুটো বিমান ইরান ভূপাতিত করেছে। দেখতে দেখতে বিদায় নিচ্ছে আরও একটি বছর, 2025 হারিয়ে যেতে বসেছে কালের গর্ভে। ঠিক এই সময় আমাদের আলোচনার কেন্দ্রে আছে কি? একদিকে ইউক্রেন, একদিকে চীন, অন্যদিকে ইউরোপ, আমেরিকা, নতুন করে ভেনেজুয়েলা, অনেক কিছু। কিন্তু যদি একবার ভাবা যায় যে এই গত একটি বছরে সবচেয়ে কোন জায়গার মানুষ বেশি প্রাণ হারিয়েছে, তাহলে কিন্তু সবাই এক বাক্যে বলবেন গাজা। সেখানে নারী, শিশু, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, মানে কোনো সমাজের কোনো শ্রেণীর মানুষ সেখানে মৃত্যুর হাত থেকে রেহাই পাননি। হয় যারা মারা গেছেন তারা বেঁচে গেছেন, যারা মারা যাননি তারা নানাভাবে ধুঁকছেন, যারা আহত হননি তারা খাদ্যাভাবে এই প্রচণ্ড শীতের মধ্যে আশ্রয়হীনভাবে টিকে আছেন। এই মানুষগুলো এখনো পর্যন্ত কিন্তু তাদের উপরে নির্যাতন থামেনি ইসরায়েলি বাহিনীর। কিন্তু আমরা অনেকটাই এই সব পৃথিবীর অন্যান্য ঘটনাবলী দিয়ে সেই জিনিসটাকে বিস্তৃত হতে চলেছি। এই বিস্তৃতির পর থেকে আবার নতুন করে এই বিষয়টাকে আমরা আমাদের দর্শকদের সঙ্গে তুলতে আনতে চাই, দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। এখন এই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল, গাজা, ইসরায়েল, সব কিছু নিয়ে কেমন চলছে, কিভাবে চলছে, কোন দিকে যাচ্ছে, এ নিয়ে আমরা কথা বলবো। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত, এবং আপনাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা। অধ্যাপক খান, আমরা যে প্রসঙ্গে বলছিলাম যে আমরা কি এই যে গাজার স্মৃতি আমাদের বিস্মৃতির তলে হারিয়ে যেতে বসেছে? আমরা যদি বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে দেখি, তাহলে মধ্যপ্রাচ্য কিন্তু এখনও বারুদের স্তূপ না বলে টাইম বোমা বলা যায়। তাহলে একটু কি আমাদের বিশ্লেষণ করে বলবেন যে এখন সেখানকার অবস্থাটা আসলে কি? না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই কারণে যে একদিকে আমরা লক্ষ্য করছি গাজা, শুধু গাজায় না, ইরানের সাথে ইসরায়েলের একটা সংঘর্ষময় পরিবেশ এখনো টিকে আছে। অন্যদিক থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যেটা দেখছি, তাদের জাতীয় সিকিউরিটি স্ট্র্যাটেজি যে বিষয়ক যে দলিলটা তারা প্রকাশ করেছে খুব এই রিসেন্টলি, অতি সম্প্রতি, সেখানে তারা বলছে যে মধ্যপ্রাচ্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের মনোযোগটা অনেক কমে আসবে, এবং সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি ওই ডকুমেন্টে। আমি যদি ওই ডকুমেন্টটাকে বারবার লম্বা নাম ব্যবহার না করে যদি বলি NSS, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ডকুমেন্ট, তাহলে ওখানে আপনি দেখবেন যে গত বছরের যে সিকিউরিটি ডকুমেন্টটা তৈরি করা হয়েছিল, প্রস্তুত করা হয়েছিল 2024 সালে, সেখানে কিন্তু ইরানের নাম 17 বার উচ্চারণ করা হয়েছে। সেখানে 17 বার ইরানের নাম, এবং ইরানকে নানাভাবে অপদস্থ করা, তার চরিত্র হনন এবং মোল্লাদের বিরুদ্ধে আমেরিকার বিষোদ্গার, এই সমস্ত জিনিসগুলো 17 বার সেখানে উচ্চারণ করা হয়েছিল। কিন্তু এইবার মাত্র 3। ইরানের কথাটা বললাম এই কারণে, 3 বার এবার মাত্র। ইরানের কথাটা বললাম এই কারণে যে ইরান একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, বিশেষ করে সারা মধ্যপ্রাচ্যে যদি আমি চিন্তা করি বা দেখি, তাহলে ইরানই কিন্তু একমাত্র শক্তি ইয়েমেনের সাথে যুক্ত হয়ে, আর আগে সিরিয়ার সাথে, সিরিয়ার উপরে তার একটা প্রভাব ছিল, সেটা এখন আর নেই। অন্যদিকে হিজবুল্লাহ, যারা ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে সংগ্রাম করছিল, তাদেরও শক্তিটা কিছু কমে এসছে এই ইসরায়েলি আক্রমণের কারণে। সুতরাং, এবং হামাসকে তো ধ্বংস করতেই চায়। সুতরাং এই প্রেক্ষাপটে ইরানের নামটা বারবার আসে এবং বারবার উচ্চারণ করতে ইচ্ছে করে, কারণ সেই সবচেয়ে বড় প্রতিরোধ এই ইসরায়েলি
অত্যাচার এবং নিপীড়ন এবং নির্যাতন এবং গণহত্যার বিরুদ্ধে। তো গাজার ব্যাপারে আসার আগে আমি একটুখানি বলতে চাই যে মধ্যপ্রাচ্যটা আপনি আগেই বলেছেন যে মধ্যপ্রাচ্যটা একটা হটবেড অফ ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতির একটা অত্যন্ত একটা মানে জ্বলন্ত একটা কূপের মতো। এই জায়গাটা কিন্তু ঐতিহাসিকভাবে নানা সভ্যতার একটা মিশ্রণ এখানে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা দূর অতীতেই আমরা দেখেছি পারস্য সাম্রাজ্যের গর্বিত ইতিহাস, আমরা আরো লক্ষ্য করে দেখেছি যে অন্যান্য সভ্যতা এখানে বিরাজমান ছিল, ব্যাবিলনিয়ান সভ্যতা, তারপরে ভূমধ্য সাগরের উত্তর উপকূল ধরে যে সমস্ত সভ্যতা, ক্ষুদ্র বৃহৎ সভ্যতা, মিশরীয় সভ্যতা, এগুলো গড়ে উঠেছে। এবং তার সাথে সাথেও আমরা দেখেছি যে এখানে কিন্তু তিনটে বড় ধর্মেরও উৎপত্তি। সংকটের এর প্রেক্ষাপটটা আমাদের জানতে হবে। এখানে খ্রিস্টান ধর্মের জন্ম হয়েছে, এখানে পবিত্র ইসলাম ধর্মের জন্ম হয়েছে, এখানে ইহুদি ধর্মের জন্ম হয়েছে। সুতরাং এই জায়গাটা একটা ঐতিহাসিকগতভাবেই এমন একটা জায়গা যেখানে দ্বন্দ্ব, বিদ্বেষ এবং এই সমস্তগুলো হওয়ার একটা সমূহ সম্ভাবনা বা প্রিরেকুইজিট, পূর্ব শর্ত যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু ক্রিয়েটেড হয়েছিল। এর সাথে যুক্ত হলো যখন ব্রিটেন প্রথম মহাযুদ্ধে জয়লাভ করে অটোমান সাম্রাজ্যের যে সমস্ত জায়গাগুলো ছিল, অটোমান সাম্রাজ্য আমরা জানি 1919 সালের প্রথম মহাযুদ্ধের পরপরই ভেঙে পড়ে, পতন হয়, এবং তারপরে ব্রিটেন এবং ফ্রান্স এই মধ্যপ্রাচ্যকে তাদের মতো করে গড়ে তোলে। তারা ভাগ করে তাদের স্বার্থের দিকে তাকিয়ে, বিশেষ করে যে তেল সম্পদ এখানে ছিল তার প্রতি লক্ষ্যটা ছিল সবচেয়ে বেশি ব্রিটেন এবং ফ্রান্সে। তো সেইভাবে ভাগাভাগি হওয়ার প্রক্রিয়ায় আমরা লক্ষ্য করি যে এখানে এমন একটা সেটেলার সোসাইটি, মানে একটা রাষ্ট্র গঠন করা হলো যে রাষ্ট্রের জনসংখ্যা এই এলাকায় ছিল ক্ষুদ্র আকারে ছিল, কিন্তু তাদেরকে ইউরোপ থেকে সমস্ত নিয়ে আসা হলো এই ইহুদি জাতিকে। ইহুদি জাতির একটা বসতি স্থাপন করার জন্য ইসরায়েলি রাষ্ট্র গঠন করা হলো 1948 সালে, এবং সেই সময় থেকেই কিন্তু শুরু হয়েছে এই বিভিন্ন দ্বন্দ্ব। ইসরায়েল ঠিক যেভাবে অন্য জায়গায় বসতি স্থাপন করে রাষ্ট্র তৈরি হয়েছে, যেমন অস্ট্রেলিয়ায়, যেমন নিউজিল্যান্ডে, যেমন কানাডায়, যেমন আমেরিকায়, সেখানে কিন্তু আদিবাসীদেরকে উচ্ছেদ না করে, তাদেরকে গণহত্যা না করে সেটা সম্ভব হয়নি ওই জায়গাটা দখল করা। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করে দেখছি যে 1937 সাল থেকে বা তারও আগে থেকে বারফোর ডিক্লারেশন বা ঘোষণাটা হয়তো 1919 সালের দিকে ব্রিটেন ঘোষণা করলো যে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র করা দরকার, কারণ তারা ইউরোপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং জেনুইনলি তাদের একটা রাষ্ট্রের দরকার। সেই ঘোষণার পর থেকে আমরা লক্ষ্য করে দেখি যে 3টে কি 4টে উগ্রপন্থী ইহুদি সংগঠন গড়ে তোলা হয়, যারা সন্ত্রাসী আক্রমণ করে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে, এবং তাদেরকে জমি থেকে বিতাড়িত করে সেই জমিগুলো উদ্ধার করে নেওয়া, এবং সেখানে একটা যে প্যালেস্টাইন অথরিটি এবং দুটো রাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েল গড়ে তোলার জন্য যে ব্রিটিশ ম্যান্ডেটটা ছিল, সেই ব্রিটিশ ম্যান্ডেটের যে প্রতিনিধিরা সেখানে ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু একটা সুপরিকল্পিত সশস্ত্র একটা প্রোপাগান্ডা এবং হামলা এই সমস্ত প্যারামিলিটারি গ্রুপগুলো সেই সময় থেকে করেছে। তারপরে কি কি ঘটনা ঘটেছে আমরা মোটামুটি জানি। আজকে গাজাতে 60,000 মানুষকে হত্যা করে একটা ধ্বংসযজ্ঞ তৈরি করে এখন আমরা দেখছি যে নানা ধরনের প্রচেষ্টা চলছে আমেরিকা এবং ইসরায়েলের সহায়তায় এই জায়গাটাকে সম্পূর্ণভাবে দখল করে নেওয়া। ইসরায়েলের লক্ষ্য হচ্ছে শুধু গাজা না, শুধু ওয়েস্ট ব্যাংক না, পশ্চিম তীর না, তার লক্ষ্য হচ্ছে একটা বড় আকারের একটা রাষ্ট্র তৈরি করা, যেখানে ইউফ্রেটিস নদী পর্যন্ত যাবে, ওদিকে জর্ডান নদী পর্যন্ত যাবে। এইভাবে তারা একটা বৃহত্তর একটা ইসরায়েল গড়ে তুলতে যাচ্ছে। এটা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির ভেতর থেকে, তারা তাদের টোরা থেকে নানা ধরনের সমস্ত কথাবার্তা নিয়ে এমন একটা ডিসকোর্স বা একটা
আহ, একটা একটা ধারণা তৈরি করেছে যে হ্যাঁ, এটা তাদের এটা তাদের একটা ন্যায্য অধিকার, প্যালেস্টাইনি মানুষদেরকে উৎখাত করে এবং আরো আরব অন্যান্য জাতিকে উৎখাত করে সেখানে তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এইটাই হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের আজকের বর্তমান সংকটের মূল। এখান থেকেই কিন্তু সমস্ত সংকটগুলো তৈরি হয়েছে এবং সেই সংকটের ভেতরে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে তারা নানাভাবে জড়িয়ে পড়েছে, তারা নানা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের কারণে একে অন্যের বিরুদ্ধে একটা সংঘর্ষময় পরিবেশ গেছে। এছাড়াও ধর্মীয় যে মানে অনেক ধর্মের যে মিলন এখানে, তাছাড়াও কিন্তু অন্য জাতিগত ডিভিশনটাও আছে। আপনি লক্ষ্য করে দেখেন যে শিয়া সুন্নি ডিভিশন তো আছেই, বিভেদ আছে, তারপরেও আছে এই যে ড্রুজ, তারপরে আরো অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠী আছে তারা নানাভাবে একে অন্যের সাথে একটা বিরোধপূর্ণ পরিবেশে পড়ে গেছে। ঠিক আমাদের উপমহাদেশের মতো যেভাবে ব্রিটিশরা উপমহাদেশকে দুই ভাগে ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র তৈরি করে যে বিভাজন তৈরি করে গেছে, ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যে তারা এগুলো করেছে। সেখানে খ্রিস্টানদের ভেতরে, ইয়াজিদের বিরুদ্ধে, দ্রুজদের বিরুদ্ধে, কুর্দিশদের বিরুদ্ধে নানাভাবে তাদের এই জাতিগত যে বিরোধটা সেটা জিয়ে রেখেই তারা কিন্তু এই অঞ্চলকে শাসন করে গেছে এতদিন পর্যন্ত। হ্যাঁ, তো এই এই পরিস্থিতি আপনি একটু আগেই বলছিলেন যে সেই 48 থেকে শুরু হয়েছে ইসরায়েলিদের সাধারণ ফিলিস্তিনিদের উৎখাত এবং তাদের জমি দখল, এবং এখনও দেখছি মানে গতকাল পর্যন্ত একেবারে পশ্চিম তীরে এইভাবে ইহুদি সেটলাররা তারা পশ্চিম তীর থেকে লোক তাড়াচ্ছেন। এমতো অবস্থায় গত 11 মাসে বেশ কয়েকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আপনার আমেরিকায় গেছেন। তিনি আবারও আমেরিকায় যেতে যাচ্ছেন এবং প্রতিবার যখন দেখা যায় যে প্রতিবার যখন তিনি যান তখন তিনি বিপুল পরিমাণ অস্ত্রের আশ্বাস, বিপুল আর্থিক সাহায্যের আশ্বাস নিয়ে আসেন। এবার কি আপনি মনে করেন যে তিনি ইরানের সঙ্গে আবার নতুন করে লড়াই শুরুর এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন নিয়ে আমেরিকা থেকে ফিরবেন? সাম্প্রতিককালের যে ইসরায়েলের যে এবং আমেরিকার যে উদ্দেশ্য সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ড নামে একটা চুক্তি করা এবং সেই চুক্তিটাকে আরো অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত করা, এই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে, বিশেষ করে সৌদি আরবকে এর ভেতরে অন্তর্ভুক্ত করা। আমি দেশগুলো পরে বলবো কোন কোন দেশ এই চুক্তির ভেতরে আছে, কিন্তু সৌদি আরবকে এর ভেতরে নিয়ে এসে ইসরায়েলকে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের সাথে একটা আর্থিক, বাণিজ্যিক, তারপরে সাংস্কৃতিক আদান প্রদান তৈরি করে ইসরায়েলের ভাবমূর্তিটা বৃদ্ধি করা এবং ইসরায়েলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার একটা পরিকল্পনা। এটা হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ডের বা চুক্তির মূল উদ্দেশ্য। এটা হচ্ছে একটা লাইন অফ থিঙ্কিং। আর একটা হচ্ছে যে ইরানকে কিভাবে শেষ করা যায়। আপনি লক্ষ্য করে দেখেন যে ইসরায়েলের প্ররোচনায় কিন্তু আমেরিকা ইরাকে যুদ্ধ বাঁধিয়েছিল 2003 সালে, এবং তার আগেও যুদ্ধ বাঁধিয়েছিল যখন কুয়েতের সাথে ইরাকের গন্ডগোল হচ্ছে। এই তারপরে সিরিয়ার পতন হয়েছে। সিরিয়াও কিন্তু আজকে ওইভাবে একটা শক্তিশালী দেশ নেই যে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করবে বা ইরানের পাশে থাকবে। অন্যান্য দেশগুলো অনেকটা তাদের যে ধার ছিল ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর, সেটাও কিন্তু কমে এসছে। জর্ডান সেরকম আর নেই। সুতরাং একমাত্র দেশ হিসেবে আছে, লেবাননকেও অনেকটা সাহায্য করে ফেলেছে, যদি ওইভাবে আমি বলতে পারি, বিশেষ করে হিজবুল্লাহর ক্ষমতাটা কমে যাওয়ার কারণে। কিন্তু একমাত্র দেশ আছে ইরান, এবং এই ইরানই কিন্তু আজকে মানে এই প্যালেস্টাইনি জাতির যে ফ্ল্যাগ বেয়ারার, যে পতাকা বাহক, সেইভাবে সে কাজ করছে। সুতরাং ইরানকে কিভাবে ধ্বংস করা যায় সেটাই একটা ইসরায়েলের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যের জন্য নেতানিয়াহু কিন্তু এই গত 11 মাসে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, প্রেসিডেন্ট হলেন, সেই সময় এখন 11 মাস হয়েছে। এই 11 মাসে তিনি 6 বার গেছেন ওয়াশিংটন ডিসিতে তার সাথে দেখা করতে। আরেকবার ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন
জেরুজালেমে, সেখানে আরেকটা মিটিং হচ্ছিল। সুতরাং এই যে এই সামনের জানুয়ারিতে তিনি যে আবার যাচ্ছেন, তার উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ইরানের নিউক্লিয়ার যে প্রোগ্রাম, পারমাণবিক যে প্রোগ্রামটা আছে, সেটা তো বোমা টোমা মেরে ডোনাল্ড ট্রাম্প বললেন যে সেটা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, সুতরাং তার কোনো অস্তিত্ব নেই এবং ইরানের পক্ষে আর এই পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা আর নেই, এইরকম একটা ঘোষণা তিনি দিলেন। কিন্তু লক্ষ্য করা গেছে যে সেই ঘোষণাটা কিন্তু শতভাগ সত্য ছিল না, কারণ ইরান ইতিমধ্যেই ওই বোমা হামলার কথা ভেবেই কিন্তু তার সেন্ট্রিফিউজ যেগুলো মানে বোমা তৈরির জন্য প্রয়োজন হয় সেগুলো কিন্তু সরিয়ে ফেলেছিল অন্য জায়গায়। কোথায় নিয়ে গেছে জানি না, কিন্তু অন্য জায়গায় সরিয়ে ফেলতে পেরেছিল 3টা নিউক্লিয়ার যে ওদের যে রিসার্চ সেন্টার আছে সেখান থেকে। তো এইটা হচ্ছে একটা উদ্দেশ্য, যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান এবং এখনো করার সম্ভাবনা আছে, এই জিনিসটাকে সে সেল করবে, বিক্রি করবে ডোনাল্ড ট্রাম্পের সামনে, এবং ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধের প্রস্তাব সে দিবে। আর একটা হচ্ছে যে এই আব্রাহাম অ্যাকর্ডটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তো 13 থেকে 24-এর যে 12 দিনের যুদ্ধ হয়েছিল জুন মাসে, সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল কিন্তু একটা বড় আঘাত পেয়েছে। বিশেষ করে আঘাত পেয়েছে তার কয়েকটা বন্দর নগর, যেমন এলিয়াট বলে একটা বন্দর, আর আরেকটা হচ্ছে আশডাড বলে একটা বন্দর। এই দুটো বন্দর হচ্ছে ইসরায়েলের বাণিজ্যিক আউটলেট, বা এখান থেকে কিন্তু সমস্ত বাণিজ্যের আমদানি রপ্তানি হয়। হাইফা নামে আর একটা বন্দর আছে, কিন্তু সেটা অনেকটা মিলিটারির জন্য, সামরিক বাহিনীর জন্য, তারপরে ওখানে হয়, কিন্তু এই উল্লেখিত যে দুটো বন্দর, এই দুটো বন্দর দিয়ে সেটা করে। এখন আপনি লক্ষ্য করে দেখেন যে নেতানিয়াহুর আর একটা প্ল্যান, ইরানকে ঘায়েল করার পাশাপাশি আর একটা প্ল্যান হচ্ছে যে কিভাবে ওই গাজা অ্যাকর্ড নামে ডোনাল্ড ট্রাম্প যে একটা অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডটা কিভাবে বাস্তবায়ন করা যায়, তার দ্বিতীয় ধাপ। এখন এই গাজার যে অ্যাকর্ডটা, সেটা প্রথমে যে ধাপটা ছিল সেটা হচ্ছে যুদ্ধবিরতি করা। তো যুদ্ধবিরতির একটা ঘোষণা দেওয়া হয় এবং যুদ্ধবিরতিটা মোটামুটি টিকে ছিল, কিন্তু ইসরায়েল সবসময় প্রায় আমার মনে হয় যে 100 থেকে 120 বার এটা লঙ্ঘন করে, এবং লঙ্ঘন শুধুই করে না, ওখানকার হামাজের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনিদের বিরুদ্ধে ওখানে বোমা বর্ষণ করে, গুলি করে, হত্যা করে। সুতরাং এই শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি যেটাই বলি না কেন, এটা কখনো সেইভাবে ইসরায়েলের কারণেই কিন্তু এটাকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তো তারপরেও অক্টোবরের 10 তারিখ থেকে একটা এই যুদ্ধবিরতি ওখানে বলবৎ আছে কোনো না কোনো ভাবে, এবং ইউনাইটেড নেশনস কিন্তু তার 2803 রেজলিউশনে এই যুদ্ধবিরতির প্রস্তাবটা এবং গাজার শান্তি পরিকল্পনা, যেটা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এটা পেশ করেছে, সেটা কিন্তু গ্রহণ করে নিয়েছে। সেখানে নভেম্বরের 17 তারিখে, তার মানে 1 মাস বা সোয়া মাস আগে, এটার বিরোধিতা করেছিল, এবং সেটা আমাদের জানা দরকার, খুব গুরুত্বপূর্ণ। 13টি দেশ এটার সমর্থন করে, আর 2টি দেশ এটার বিরোধিতা করে। এটা সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদে এটা হয় মিটিংটা। দুটো দেশ হচ্ছে রাশিয়া এবং চীন। চীন কেন বিরোধিতা করলো এবং রাশিয়া কেন বিরোধিতা করলো, তার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই যে শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, গাজা শান্তি চুক্তি, সেখানে একটা বাহিনী, আন্তঃদেশীয় বাহিনী গঠন করার কথা আছে, কিন্তু সেটা সম্পূর্ণ একটা ভেগ একটা ব্যাপার। ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, যেটা ISF, সেটা গঠন করা হবে। কোন দেশ নিয়ে গঠন করা হবে, কেন ওই দেশকে আমরা চুজ করব বা নির্বাচিত করা হবে, এই সমস্ত জিনিসগুলো চীন বলছে, এই সমস্ত জিনিসগুলো আগে থেকে ঠিকঠাক না করে আমরা এটাকে সমর্থন করতে পারি না। আর একটা হচ্ছে যে এখানে প্যালেস্টাইনের কোনো প্রতিনিধিত্ব নেই। প্যালেস্টাইনকে বাদ দিয়েই ইসরায়েলকে নিয়ে এবং আমেরিকা এবং অন্যান্য কিছু কিছু দেশ নিয়ে, ব্রিটেন এর ভেতরে যুক্ত আছে, তাদেরকে নিয়ে এরকম একটা শান্তি প্রস্তাব এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স দিয়ে এটা বাস্তবায়ন করার একটা চিন্তা করছে। রাশিয়াও ঠিক ওই একইভাবে বলেছে যে
এই দেশটা হচ্ছে প্যালেস্টাইনের। সুতরাং প্যালেস্টাইনকে বাদ দিয়ে আমি সেখানে রিয়েল স্টেট গঠন করব, বাড়িঘর তৈরি করে ভূমধ্য সাগরের তীরে সেখানে সেগুলো বিক্রি করব, একটা রিয়েল, যেটা ডোনাল্ড ট্রাম্পের, পেশাগতভাবে ডোনাল্ড ট্রাম্প সেটাই করেন। এইরকম একটা জায়গায় নিয়ে যে প্যালেস্টাইনিদেরকে উৎখাত করে, হামাসকে উৎখাত করে এরকম একটা জায়গা গড়ে তোলা, গাজাকে কেন্দ্র করে, এই জন্যে তারা এই দুটো দেশ তাদের বিরোধিতা করেছে। এখন এইখানে একটু যদি আমি আপনাকে ইন্টারাপ্ট করি, যে এই যে একটু আব্রাহাম অ্যাকর্ড বলছিলেন, আব্রাহাম অ্যাকর্ডে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ সই করেছে, কিন্তু এক সময় মধ্যপ্রাচ্যের বড় একটা প্লেয়ার ছিল ইরাক, যে এখন ইরাক যুদ্ধের পরে মানে আমেরিকা এবং তার সহযোগীদের কাছে বিপুলভাবে কি বলবো, মানে বিপুল হামলার শিকার হয়ে অনেকটাই ইরাক চুপচাপ। তা এই মুহূর্তে এই চুক্তিতে কি ইরাককে, আব্রাহাম অ্যাকর্ডে কি ইরাককে আনার কোনো চিন্তা আছে, বা ইরাক কি করতে চাচ্ছে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি ইরাককে নিয়ে আমাদের অনেক আশা ছিল, ভরসা ছিল, বিশেষ করে সাদ্দাম হোসেন যখন ইসরায়েল বিরোধী কথাবার্তা বলতো বা তার একটা স্ট্যান্ড ছিল, একটা অবস্থান ছিল, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনেকটা উজ্জীবিত করেছে, বিশেষ করে প্যালেস্টাইনি জনগণকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে মধ্যপ্রাচ্যে। এখন আগে কিন্তু ইরাকের সাথে ইরানের একটা লিঙ্ক ছিল, যোগাযোগ ছিল। ইরাক শিয়া অধিষ্ঠিত দেশ, সংখ্যাগরিষ্ঠ শিয়া, ইরান সংখ্যাগরিষ্ঠ শিয়া, সুতরাং তাদের ভেতরে একটা একটা বোঝাবুঝি ছিল, এবং তারা সেটা দিয়েই তাদের রাজনীতিটা মধ্যপ্রাচ্যে সেটা করত। অত্যন্ত সাম্প্রতিক সময়ে আমার মনে হয় যে 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প একজন ইরাকি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ীকে নিয়োগ করেছে ওখানে তার প্রতিনিধি হিসেবে, বিশেষ প্রতিনিধি হিসেবে, এবং তিনি সেখানে যাবেন, যে তার নামটা আমার মনে পড়ছে না, কিন্তু যাই হোক, তিনি ওখানে যাবেন, যে তার দায়িত্ব আছে কয়েকটা। তা কয়েকটা দায়িত্বের ভেতরে একটা দায়িত্ব হচ্ছে যে তিনি যে সমস্ত মিলিশিয়া গ্রুপগুলো আছে, বেশ কিছু মিলিশিয়া গ্রুপ আছে যারা তাদের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে তারা নানাভাবে সরকারের বিরোধী ভূমিকা পালন করে এবং ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্টাইনকে সমর্থন করে তাদের বিরুদ্ধে ভূমিকা করে, এবং এই প্রতিরোধের যে অ্যালায়েন্সটা একটা আছে, সেই গ্রুপগুলোকে তাদের অস্তিত্ব বজায় না রেখে তাদেরকে ইরাকি মিলিটারি সামরিক বাহিনীর সাথে যুক্ত করে দেওয়া। এটা হচ্ছে আমেরিকার প্ল্যান, এবং ওই যে ভদ্রলোককে বিশেষ দূত হিসেবে নিয়োগ করা হয়েছে, তিনি এটা ইমপ্লিমেন্ট করবেন। এবং দ্বিতীয় হচ্ছে যে ওই আব্রাহাম অ্যাকর্ডের ভেতরে ইরাককে যুক্ত করা, কারণ ওই আব্রাহাম অ্যাকর্ডের ভেতরে যারা আছে তারা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইসরায়েল, 2 হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট, 3 হচ্ছে বাহরাইন, 4 হচ্ছে মরক্কো, 5 হচ্ছে সুদান, এবং এই 2025 সালে কাজাখস্তানও জয়েন করেছে সেখানে। এই দেশগুলো আছে। এখন ইরাককে যদি ওখানে যুক্ত করা যায়, এবং ইরাককে বলা হচ্ছে যে হ্যাঁ, তুমি যদি এর সাথে যুক্ত হও তাহলে তোমার সুবিধা হবে ইসরায়েলের সাথে যোগাযোগ করা এবং বাণিজ্য করা, এবং তোমার অর্থনীতি অত্যন্ত মানে দ্রুত এগিয়ে যাবে, এবং উন্নতি হবে তোমার দেশে। এই কথাগুলো বলে তাকে প্রলোভন দেখানোর একটা প্রচেষ্টা চলছে, বিশেষ করে এই বিশেষ দূতের মাধ্যমে। সুতরাং এই খপ্পরে যদি ইরাক যদি পড়ে, তাহলে ইরাকের ভাগ্য কিন্তু কোন দিকে যাবে আমি জানি না। ইতিমধ্যেই কিন্তু ইরাকের দক্ষিণ অঞ্চলের যে সমস্ত তেলকূপগুলো আছে সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে আছে, এবং ওই তেল বিক্রির টাকাটা কিন্তু আমেরিকান ব্যাংকের মাধ্যমেই কিন্তু সেটা ট্রানজ্যাকশনটা হয়, অন্য কোনো ব্যাংক সেখানে ট্রানজ্যাকশন করতে পারে না। এবং এটাও নাকি কথা আছে যে ওই গোপনে আমেরিকা ইরাকের তেল একটা পাইপলাইন দিয়ে সেখান থেকে ইসরায়েলের মাধ্যমে তার চালান করারও একটা প্রক্রিয়া সেখানে আছে বলে অনেকে সন্দেহ করেন বা অনেকে দাবি করেন। সুতরাং এইভাবে ইরাককেও ওই বলয়ের ভেতরে নিয়ে আসা, আব্রাহাম অ্যাকর্ডের ভেতরে নিয়ে এসে ইসরায়েলের যে ভাবমূর্তিটা পৃথিবীতে এখন আছে সেটা তো অত্যন্ত খারাপ।
সেই ভাবমূর্তিটাকে উন্নত করা এবং ইসরায়েলকেও অর্থনৈতিক দিক থেকে আরো একটু সুবিধাজনক পরিবেশে নিয়ে আসা, পরিস্থিতিতে নিয়ে আসা, এটাই হচ্ছে এই আব্রাহাম অ্যাকর্ডের লক্ষ্য। একমাত্র বাধা হয়ে আছে ওখানে সৌদি আরব ক্লিয়ারলি বলেছে, যুবরাজ সালমান অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে যে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট পথরেখা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সৌদি আরব এখানে এটাতে যোগ দিবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু এর মধ্যেই তো ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী দেশ হিসেবে পরিচিত মিশর। তো মিশরের সঙ্গে এইবারের যে গাজায় যে ঘটনা হলো, তখন কিন্তু মিশর তার সমস্ত সীমান্ত বন্ধ করে দিয়েছে গাজার লোকের জন্য, ইসরায়েলের জন্য, সবার জন্য। তো এখন কি ইসরায়েল এবং মিশরের মধ্যে সম্পর্কে কোনো একটা টানাপোড়েন চলছে? ইসরায়েল এবং মিশরের ভেতরে সম্পর্কটা ইসরায়েল অনেক কথাই, মিশর অনেক কথাই বলে। যেমন আপনি লক্ষ্য করে দেখেন, যখন গাজায় গণহত্যা হচ্ছে, ইসরায়েল গণহত্যা করছে, তখন হঠাৎ করে মিশর বলল যে দক্ষিণ আফ্রিকা নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ করেছে তাকে সে সমর্থন করবে। এটা একদিকে সে বলছে। আবার অন্যদিকে সে কিন্তু ইসরায়েলের সাথে তার গ্যাসের চুক্তি আছে একটা, সেই ইসরায়েলে গ্যাস পাঠাচ্ছে। সেই গ্যাস পাঠানোটা সে অনেক দিন ধরে কিন্তু চলছে। এটা হচ্ছে প্রায় 2000 সাল থেকে ইসরায়েলে গ্যাস যাচ্ছে এবং মিশরের যে কয়েকটা গ্যাস কূপ আছে সেখান থেকে সেগুলো যাচ্ছে। এখন যেটা দাঁড়িয়েছে, এই এত গ্যাস এক্সপোর্ট করার কারণে এখন মিশর বাধ্য হচ্ছে ইসরায়েলের গ্যাস আমদানি করা, কারণ মিশরের যে গ্যাস কূপগুলো ছিল সেটা প্রায় খালি হয়ে গেছে। আরো একটা ব্যাপার হচ্ছে যে এই সিসি, যে প্রেসিডেন্ট সিসি, সে তার জনপ্রিয়তাটাকে রক্ষা করার জন্য সে কিন্তু অত্যন্ত সস্তা দামে এই গ্যাস মিশরবাসীকে দিত। এখন এই এমন, এবং মিশরবাসীরা সেটা ব্যবহার করত আমাদের দেশে যেরকম চুলা জ্বালিয়ে রাখলো, সে গ্যাস উঠছে, কোনো তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু গ্যাসের কূপের যে সঞ্চয় সেটা তো কমে যাচ্ছে। ঠিক সেইভাবেই কিন্তু এই মিশরের গ্যাসটা ওখানে কমে গেল, এবং মিশরের যে গ্যাস এবং কমে যাওয়ার কারণে ইসরায়েলের একটা লেভিয়াথান একটা জায়গায় তার একটা গ্যাসের বিশাল একটা ভান্ডার আছে, এবং সেই গ্যাস সেখান থেকে এখন মিশরকে ইসরায়েল গ্যাস সাপ্লাই দিচ্ছে। তো আপনি চিন্তা করে দেখেন, গ্যাস একটা স্ট্র্যাটেজিক মেটেরিয়াল। এখন ওই গ্যাস সাপ্লাইটা যদি ইসরায়েল বলে যে না আমি বন্ধ করে দিব, এবং বন্ধ করে দিব তুমি যদি আমার সাথে না থাকো বা আমাকে সমর্থন না করো, তাহলে তো এটা একটা জিও স্ট্র্যাটেজিক, মানে ভূ রাজনীতিতে একটা বড় একটা সুবিধা পায় ইসরায়েল, তাই না? এবং সেই রকম একটা অবস্থাতে আছে। আপনি লক্ষ্য করে দেখেন, অনেক দেশই মধ্যপ্রাচ্যে মুখে ইসরায়েল বিরোধী কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ইসরায়েলকে সমর্থন করে দিয়ে যাচ্ছে। তুরস্ক যেরকম অত্যন্ত চড়া গলায় ইসরায়েল বিরোধী কথা বলবে, তাকে ধ্বংস করা দরকার, তার করা দরকার, কিন্তু তুরস্কের থেকে তেল ইসরায়েলে আমদানি হচ্ছে, ইসরায়েল আমদানি করছে তুরস্কের তেল কনস্ট্যান্টলি, একেবারে স্থায়ীভাবে, তাই না? সুতরাং অন্যান্য দেশেরও একই অবস্থা। জর্ডানের অবস্থা একই রকমের। যখন ওই 12 দিনের যুদ্ধ হয় জুন মাসে, তখন কিন্তু জর্ডান ইরানের যে সমস্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা হয়েছিল ইসরায়েলের দিকে, সেই ক্ষেপণাস্ত্রগুলো তারা ওখানে শুটডাউন করে, ভূপাতিত করে। শুধু তাই না, জর্ডানের এয়ারফোর্স বেসগুলো থেকে আমেরিকান প্লেন এবং আমেরিকান যে সমস্ত সহায়তা দেওয়া, সেগুলো সবই কিন্তু ওই জর্ডানের বেস থেকে এসছে, কুয়েতের বেস থেকে এসছে, বাহরাইনের বেস থেকে এসছে, কাতারের বেস থেকে এসছে। সুতরাং এই সমস্ত দেশগুলো মুসলিম দেশ বলি, এবং মুসলিম উম্মার কথা আমরা বলি, মানে অনেক জোরে সোরে বলি যে আমাদের একটা মুসলিম উম্মা আছে, এবং সেই উম্মা প্রতি মুসলিম দেশকে সাহায্য করবে, তার সমর্থন করবে, কিন্তু ভেতরে ভেতরে এইরকম একটা ঘোলাটে পরিবেশ হয়ে আছে। এবং এই কারণেই কিন্তু ইসরায়েলের পক্ষে সম্ভব হয় এই গণহত্যা চালিয়ে যাওয়া, অন্যকে হুমকি দেওয়া, এবং এগুলো কিন্তু পরবর্তীতে বুমেরাং হয়ে আসে।
আপনি আমি একটা প্রেডিকশন করতে পারি। আমার মনে হয় যে 2-1 বছরের ভেতরে মিশরের বিরুদ্ধে যদি ইসরায়েল আক্রমণ করে এবং তার কিছু অঞ্চল দখল করে নেয়, সাইনাই তো দখল করেই রেখেছে, আমি তাহলে আশ্চর্য হব না। এখন ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে যাবে কিনা প্ররোচিত হয়ে, ইসরায়েলের দ্বারা প্ররোচিত হয়ে আমেরিকা যুদ্ধে যাবে কিনা, আমার উত্তর হচ্ছে না। না এই কারণে যে আমেরিকা কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে ওই 12 দিনের যুদ্ধে। ইরানের যে ট্যাকটিক্সটা ছিল, যে মানে কৌশলটা ছিল, সেটা হচ্ছে যখন যুদ্ধ শুরু হয় এবং ইরান যখন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে হামলা করার জন্য ইসরায়েলের দিকে পাঠায়, তখন কিন্তু যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো পাঠানো হয়েছিল সেগুলো অত্যন্ত পুরনো, এবং একটা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গেলে কিন্তু অন্ততপক্ষে 2টো মিসাইল ছুটতে হয়, অথবা 2টো ড্রোন ছুটতে হয়, বা 3টা ড্রোন ছুটতে হয়। তো ইসরায়েলের কাছে যে সমস্ত ড্রোনগুলো আছে বা মিসাইলগুলো আছে, সেগুলো কিন্তু অত্যন্ত দাম, মানে বেশি দামের। এই কারণে এগুলো মূলত আমেরিকা থেকেই ইম্পোর্ট করা। সুতরাং যেটা হলো যে 7 কি 8 দিনের মাথায় ওই যুদ্ধের দেখা গেল যে ইসরায়েলের যে স্টক পাইল, যে মানে মিসাইলের যে সঞ্চয়, সেটা কমে এসছে, এবং সেই কারণ, এবং তারপরেই কিন্তু ইরান শুরু করে তাদের ওই যে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলস গুলো থ্রো করা। তখনই কিন্তু এই যে হাইফা বন্দর, তারপরে অন্যান্য যে সমস্ত বন্দরগুলো ছিল, তারপরে ওয়াইজম্যান রিসার্চ সেন্টার, যেখানে তারা পারমাণবিক রিসার্চ করার একটা প্রতিষ্ঠান, যদিও নামে বলতো যে না আমরা এটা সায়েন্টিফিক কিন্তু ওটা আসলে বেসিক্যালি একটা পারমাণবিক রিসার্চ সেন্টার তেল আভিভে, সেটা আক্রমণ করলো। সুতরাং একটা পর্যায়ে দেখা গেল যে না, এটা সম্ভব হচ্ছে না ইসরায়েলের পক্ষে এটা এই যুদ্ধ টিকিয়ে রাখা। তারপরে না একটা চুক্তি হলো, একটা যুদ্ধবিরতির একটা হলো। সুতরাং আমেরিকা এটা জানে ইরানের কি ক্ষমতা। ইরান খুব রিসেন্টলি একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে 2000 কিলোমিটার যেতে পারে এরকম নিজস্ব যন্ত্রপাতি দিয়ে এবং নিজস্ব প্রযুক্তির ভিত্তিতে তারা এরকম একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এবং সেটাও কিন্তু ইসরায়েল যে আমেরিকাকে বলতে চায় যে দেখো আমরা কিরকম বিপদের ভেতরে আছি, সুতরাং যুদ্ধ ছাড়া, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া কিছু হবে না। আর একটা খবর আমি পেলাম, খুব ইন্টারেস্টিং খবর, সেটা আমেরিকান একজন সোশ্যাল মিডিয়া যে করে, জাজ নিওপলিটানো, সে একটা প্রোগ্রাম রান করে, তার অনেক শ্রোতা এবং দর্শক। সেখান থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে যে খুব রিসেন্টলি ইসরায়েলের 2টো বিমান F-35, যেটা স্টেলথ বিমান, সেটা মানে রাডারে ধরা পড়ে না, সেই রকম 2টো বিমান ইরান ভূপাতিত করেছে। এটা বোধহয় 1 সপ্তাহের খবর। তো এখন ভূপাতিত করলো কিভাবে? রাশিয়ার যে S-500 যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে সিস্টেম আছে, সেটা সম্ভবত সবাই করছে, ধারণা করছে যে রাশিয়া ইরানকে এই S-500 দিয়েছে, যার ক্ষমতা আছে যত স্টেলথি হোক না কেন, যত মানে যে সমস্ত বিমান ধরা যাবে না, যেগুলোকে বলে স্টেলথ বিমান, সেই স্টেলথ বিমান এই রাডার বা S-500 ডিটেক্ট করতে পারবে এবং ধ্বংস করতে পারবে। সুতরাং এই একটা দিক। আর একটা দিক হচ্ছে ভেনেজুয়েলাতে সে তার নৌবাহিনীর 20% ওখানে নিয়োজিত করেছে। আমেরিকার যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং যে যুদ্ধাস্ত্র, সেটারও কিন্তু একটা ডিপ্লিশন বা একটা ক্ষয় হয়েছে, এই বিশেষ করে ইসরায়েলকে দেওয়ার কারণে, বিশেষ করে ইউক্রেনে দেওয়ার কারণে। সুতরাং সেই স্টক পাইলটা আবার পুনরুদ্ধার করা না করে আমার মনে হয় না আমেরিকা এই যুদ্ধে যাবে। হ্যাঁ, অধ্যাপক খান, আমার আপনার কাছে শেষ প্রশ্ন, যে যদি অল্প কথায় বলেন যে এত কিছু আমরা মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কিছু, ইরান, ইরাক, সৌদি আরব, জর্ডান, ইসরায়েল, সবাইকে নিয়ে ভাবছি, কিন্তু যারা এই ভাবনার, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভাবনার মূল কেন্দ্রে সেই ফিলিস্তিনিদের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? ধরেন আগামী 2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে এই ফিলিস্তিন কি তার একটা স্বাধীন আবাসভূমি পেতে পারে? এই ফিলিস্তিনদের কি হবে ভবিষ্যতে, অল্প কথায়? এটা এমন একটা প্রশ্ন যে মানে উত্তর দেওয়া খুবই কঠিন, কারণ এখানে অনেক কিছুই নির্ভর করে। যেমন ডোনাল্ড ট্রাম্পের নীতি কি হবে, সে
কি ইসরায়েলকে সমর্থন করে, এবং ইসরায়েল ঘোষণাই করছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট, প্রথম ইহুদি প্রেসিডেন্ট হিসেবে তাকে মূল্যায়ন করছে। সে এত বেশি ইসরায়েলকে সাপোর্ট করে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করবে এটা বলা মুশকিল। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে হামাস একমাত্র শক্তি হিসেবে ওখানে আছে, কিন্তু তারও শক্তি তো একটা সীমা আছে। এখন সেখানে সেই শক্তিটা সে নিয়ে দাঁড়াতে পারবে কিনা। অনেকেই বলছে যে হ্যাঁ পারবে, আবার অনেকেই বলছে যে না হয়তো পারবে না। আর একটা এক্সস্টশন, একটা ক্লান্তি তো চলে এসছে, এতদিনের একটা যুদ্ধ, তারপরে 2 বছর ধরে একটা যুদ্ধ চলা। আর আরব বিশ্বে ওই যে বললাম যে মৌখিক সমর্থন আছে, কিন্তু তাদের যে সত্যিকার অর্থে যেভাবে সমর্থন এবং দেওয়া সেটা তো নেই। সুতরাং একদিকে খুব একটা অন্ধকার একটা ভবিষ্যৎ মনে হয়, অন্যদিকে আবার আশান্বিত হয়ে এই কারণে যে বিশ্বের যে জনমত, বিশেষ করে আমেরিকায় জনমতটা চেঞ্জ হচ্ছে, এবং এখন ইসরায়েলকে সমর্থন করে না এমন মানুষের সংখ্যাই হচ্ছে বেশি। বিশেষ করে 20 থেকে 40-এর এই যে বয়সের গ্রুপ যারা, তারা কিন্তু ইসরায়েলকে এখন বুঝতে পেরেছে যে না, ইসরায়েলকে সাহায্য করা উচিত না, আমেরিকা ফার্স্ট হওয়া উচিত, ইসরায়েল ফার্স্ট হওয়া উচিত না। এইরকম একটা মনোভাব কিন্তু আমেরিকায় দাঁড় হয়েছে, এবং প্যালেস্টাইনের পক্ষে একটা বড় একটা গণমত বা সমর্থন শুধু আমেরিকায় না, অন্যান্য ইউরোপীয় দেশেও কিন্তু আমরা লক্ষ্য করছি। সুতরাং সেখানে আসার কথা, আবার নিরাশার কথাও আছে। সুতরাং সব মিলিয়ে এমন একটা পরিবেশ যে এখনই এ ব্যাপারে মানে স্থির কোনো কিছু বলা সম্ভব বলে মনে করি। ধন্যবাদ অধ্যাপক খান। আমরা এই আশা নিয়েই থাকি যে একদিন না একদিন নতুন ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় হবে, ফিলিস্তিনিরা ফিরে পাবে তাদের আবাসভূমি। আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং এর নববর্ষের আগে দেখা হবে না, সুতরাং আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা অধ্যাপক বদরুল আলম খানের মতামত শুনলেন। আমরা জানতে চাই আপনার মত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি আপনার মত জানিয়ে দিন।